রক্তের দ্বিতীয় উপাদানটি হল শ্বেত রক্তকোষ বা লিউকোসাইট। রক্তের যে তিনটি উপাদান আছে, তিনটি উপাদান হলো আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। তার মধ্যে দ্বিতীয় উপাদান হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকোষ। এই রক্তকোষের কোনো নির্দিষ্ট আকার থাকে না। এইগুলা হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। এগুলো হিমোগ্লোবিনবিহীন জন্যই এগুলো সাদা রঙের হয়, আর এই কারণেই কিন্তু এদেরকে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বলা হয়। শ্বেত রক্তকোষের গড় আয়ু 1 থেকে 15 দিন। এই যে এখানে ওই কথাটাই বলছে, হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকোষ বা ইংরেজিতে ডাব্লিউবিসি বলে। শ্বেত রক্তকোষের সংখ্যা আরবিসি এর তুলনায় অনেক কম। দেহে আরবিসি অনেক বেশি পরিমাণে থাকে। শ্বেত রক্তকণিকা বা শ্বেত রক্তকোষ এই আরবিসি এর তুলনায় অনেক কম থাকে। এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এরা জীবাণুকে ধ্বংস করে। এই রক্তকোষ মূলত জীবাণু ধ্বংস করার কাজেই লাগে। সেটা কোন প্রক্রিয়ায় ধ্বংস করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। শ্বেত রক্তকোষগুলো রক্তরসের মধ্যে নিজেরাই চলতে পারে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত রক্তকোষের বৃদ্ধি ঘটে। যেহেতু শ্বেত রক্তকোষের কাজ কি? এই যে জীবাণু ধ্বংস করা, তাই দেহ যখন জীবাণু দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ অসুস্থ দেহে শ্বেত রক্তকোষের পরিমাণটা বেড়ে যায়। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকোষ থাকে। এই অসুস্থ মানবদেহে বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ অসুস্থ মানবদেহে শ্বেত রক্তকোষের অনেক বেশি দরকার জীবাণু ধ্বংস করার জন্য, সেই জন্য তখন এই সংখ্যাটা বেড়ে যায়। স্তন্যপায়ীদের রক্তকোষগুলোর মধ্যে শুধু শ্বেত রক্তকোষে ডিএনএ থাকে। আর যেই দুইটা উপাদান আছে আরবিসি এবং প্লেটলেটস, ওইগুলোতে কিন্তু ডিএনএ থাকে না, শুধুমাত্র ডাব্লিউবিসিতেই ডিএনএ থাকে। শ্বেত রক্তকোষের প্রকারভেদ। গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত রক্তকোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দানাবিহীন আর গ্রানুলোসাইট হলো দানা যুক্ত। অ্যাগ্রানুলোসাইট হলো দানাহীন স্বচ্ছ শ্বেত রক্তকোষ। এই অ্যাগ্রানুলোসাইট শ্বেত রক্তকোষ দুই রকমের হতে পারে, এক লিম্ফোসাইট, দুই মনোসাইট। দেহের লিম্ফ নড, টনসিল, প্লিহা এইগুলোতে এই দুই ধরনের শ্বেত রক্তকোষ তৈরি হয়। লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কোষ। মনোসাইট ছোট ডিম্বাকার ও বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। এই লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে এই অ্যান্টিবডি গঠন করা, যেগুলো রোগ জীবাণু ধ্বংস করে। শ্বেত রক্তকণিকার প্রধান কাজই হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। তো এই শ্বেত রক্তকোষ যখন দুই ভাগে ভাগ হয়ে গেল, লিম্ফোসাইট এবং মনোসাইট, তার মধ্যে লিম্ফোসাইটের আবার প্রধান কাজ কি? অ্যান্টিবডি গঠন করা। আর মনোসাইটের প্রধান কাজ কি? মনোসাইটের প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। তাহলে শ্বেত রক্তকোষের যে প্রধান কাজ রোগ জীবাণু ধ্বংস করা, সেটি শ্বেত রক্তকোষ এই লিম্ফোসাইট এবং মনোসাইটের মাধ্যমেই করে থাকে। একটার মাধ্যমে অ্যান্টিবডি গঠন করতেছে, আরেকটার মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করতেছে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে। এরপরে যদি আমরা গ্রানুলোসাইটে আসি, গ্রানুলোসাইট হচ্ছে দানাযুক্ত, অর্থাৎ শ্বেত রক্তকোষের সাইটোপ্লাজমে যখন দানা থাকবে না তখন সেটা অ্যাগ্রানুলোসাইট, আর সাইটোপ্লাজমে যখন সূক্ষ্ম দানা থাকবে তখন সেটা গ্রানুলোসাইট হবে। গ্রানুলোসাইট শ্বেত রক্তকোষগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে তিন প্রকার: নিউট্রোফিল, ইউসিনোফিল
এবং বেসোফিল। এখানে এই তিনটার কি কি কাজ সেটা খুবই গুরুত্বপূর্ণ। নিউট্রোফিলের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করবে। ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। আর এছাড়া বেসোফিলের একটা এক্সট্রা কাজ আছে, সেটা হলো বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে দেয় না। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগে না যে রক্ত যখন দেহের ভেতরে রক্তনালীতে আসে তখন তো রক্ত জমাট বাঁধে না, কিন্তু যদি কোনো কারণে দেহের কোনো অংশ কেটে রক্তপাত হয় তখনই রক্ত জমাট বাঁধে কেন? তাহলে দেহের ভেতরে কেন রক্ত জমাট বাঁধে না? এইটার কারণ হলো এই যে বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে দেয় না বা বাধা দেয়। শ্বেত রক্তকোষের একটা অংশ হচ্ছে বেসোফিল। সেই বেসোফিল এই হেপারিন নামক এনজাইম যদি নিঃসৃত না করত তাহলে কিন্তু রক্ত দেহের ভেতরে রক্তবাহিকার ভেতরে জমাট বেঁধে যেত। এই হেপারিনই রক্তবাহিকার ভেতরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। অণুচক্রিকা বা থ্রম্বোসাইট, ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলা হয়। এই প্লেটলেটে কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অণুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, পুরো কোষ না। অণুচক্রিকাগুলোর গড় আয়ু 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরো বেশি হয়। অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানোতে সাহায্য করা। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দিচ্ছে। আর রক্ত যখন দেহের শরীরের কোনো অংশ কেটে গেলে যখন রক্তপাত হবে তখন রক্ত বন্ধের জন্য সেই রক্ত তো জমাট বাঁধাটা দরকার, সেটা কে করে? সেই কাজটা করে এই প্লেটলেট। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যখন রক্তপাত হয় তখন। তো এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা কি? কিভাবে রক্ত জমাট বাঁধে? এই প্রক্রিয়াটা কিন্তু হমার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তী সময়ে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফ্রাইবিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। আচ্ছা, ফাইব্রিন কি? এটা যদি আসে তাহলে এই লাইনটা লিখে দিতে পারো যে ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। আর রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আমরা আরেকবার যদি রিপিট করি, যখন শরীরের কোনো অংশ কেটে রক্তপাত হবে তখন এই অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে যাবে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করবে। এই থ্রম্বোপ্লাস্টিন কি করে? থ্রম্বোপ্লাস্টিন রক্তের প্রোটিন প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বোপ্লাস্টিন কি করবে? যখন শরীরের কোনো অংশ কেটে রক্তপাত হবে তখন অণুচক্রিকা সক্রিয় হয়ে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত করবে। সেই থ্রম্বোপ্লাস্টিন প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে। এই থ্রম্বিন আবার প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্ত জমাট বাঁধাবে। তো এই 5টা শব্দ যদি মনে রাখতে পারো তাহলেই তোমার এই প্রক্রিয়াটা মনে থাকবে। থ্রম্বোপ্লাস্টিন, প্রথ্রম্বিন, থ্রম্বিন, প্রোটিন ফাইব্রিনোজেন,
আর ফাইব্রিন জালক। সিরিয়ালি মনে রাখবা, তাহলেই এই প্রক্রিয়াটা মনে থেকে যাবে। ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে। কিভাবে জড়িত সেটা তোমাদের এই মুহূর্তে জানতে হবে না, সেটা তোমরা ইন্টারনেট বইতে জানতে পারবা। আপাতত এই 5টা শব্দ দিয়ে তুমি এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা মনে রাখতে পারো। এরপরে আসি রক্তের কাজ। রক্তের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই রক্তের কাজ এটা গ অথবা ঘ মার্কসের জন্য ইম্পর্টেন্ট। কি কি কাজ করে? অক্সিজেন পরিবহন, কার্বন ডাই অক্সাইড অপসারণ, খাদ্যসার পরিবহন, তাপের সমতা রক্ষা, বর্জ্য পদার্থ নিষ্কাশন, হরমোন পরিবহন, রোগ প্রতিরোধ, রক্ত জমাট বাঁধা। রক্তের এতগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো এই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন, যেমন রক্তরস সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। আর এখানে বর্জ্য পদার্থর মধ্যে কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড। আর এই শ্বেত রক্তকোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহকে জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে। এরকম গুরুত্বপূর্ণ কিছু কাজ রক্তের আছে, এই পয়েন্টগুলো ভালো মতো পড়তে হবে।